ওয়েলকাম টু এক্সাম সলিউশন ইউটিউব চ্যানেল। ডিয়ার অ্যাসপিরেন্টস, আজ থেকে আমি শুরু করছি তোমাদের WBPSC ক্লার্কশিপ এক্সামিনেশনের টপিক ওয়াইজ মক প্র্যাকটিস সেট। আমরা এখানে মোটামুটি এই চ্যানেলে এক্সাম সলিউশন চ্যানেলে আমরা ইংলিশ অ্যান্ড ম্যাথটাকে করব, ঠিক আছে? ইংলিশ অ্যান্ড ম্যাথটাকে করব, আর বাকি যে জিএস ক্লাসগুলো সেটা কিন্তু WBCS গাইড চ্যানেলে হবে। সো এটাতে ইংলিশ ম্যাথ দেখতে পাবে, বাকি জিএসের ক্লাসগুলো WBCS গাইডে দেখতে পাবে। এবং আমাদের ক্লাসের আমাদের এই চ্যানেলের একটা টেলিগ্রাম গ্রুপ আছে, তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, যে কোনো ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে। আমরা নিয়মিত রূপে একদম টপিক ওয়াইজ ইংলিশ অ্যান্ড ম্যাথের ক্লাস শুরু করতে চলেছি, ঠিক আছে? ক্লাসটি লাইভও করতে পারি, আবার রেকর্ডেড ক্লাসও দিতে পারি, সেটা আমি টেলিগ্রাম গ্রুপে জানিয়ে দেবো। সো টেলিগ্রাম গ্রুপে যারা এখনও জয়েন করোনি, সো গো অ্যান্ড জয়েন দ্য গ্রুপ, ওকে? ভেরি গুড, চলো। সো ক্লার্কশিপ এক্সামিনেশনে তোমরা এই ধরনের কোয়েশ্চেনই দেখতে পাবে। সো এটা আমাদের প্রথম মক প্র্যাকটিস ফর ইংলিশ। চলো, প্রথম প্রশ্ন তোমাদের সামনে, ব্রেড অ্যান্ড বাটার ড্যাশ মাই ফেভারিট ফুড। তো ব্রেড অ্যান্ড বাটার এখানে ইজ হবে না আর হবে না হ্যাজ হবে না মাইন হবে, এটা প্রশ্ন করেছে। বেশ, যখনই এখানে সলিউশন করছি, যেহেতু এটি রেকর্ডেড ক্লাস, সো আমি বেশি সময় নেব না। কোয়েশ্চেন পাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও পজ করবে, নিজেরা উত্তর করার চেষ্টা করবে, তারপর সলিউশন দেখবে, ওকে? এতে সাথে সাথে নিজেদের প্র্যাকটিসটাও হয়ে যাবে। বেশ, ওকে, খেয়াল করো। ব্রেড অ্যান্ড বাটার এটা অলওয়েজ সিঙ্গুলার হবে, এখানে ইজ ইউজ করতে হবে। এখন কথা হলো কেন, মনে রাখবা, যখন যখন দুটি নাউন বা দুইয়ের অধিকও হতে পারে, কি বললাম, যে টু অর মোর দ্যান টু সিঙ্গুলার নাউন্স when expresses one idea or one thing, then singular verb should be used. কি বললাম, দুই বা দুইয়ের অধিক সিঙ্গুলার নাউন যখন যুক্ত হয়ে একটা আইডিয়াকে বোঝানোর চেষ্টা করছে, তো এখানে ব্রেড অ্যান্ড বাটার বলতে চাইছে কি, এটা একটা খাবার, একটা সিঙ্গেল ইউনিট, যার কারণে এখানে ইজ ইউজ করবে, ওকে? যেমন রাইস অ্যান্ড কারি, ব্রেড অ্যান্ড বাটার। হ্যাঁ, তো এরকম কিছু এক্সাম্পল আমি তোমাদেরকে দিচ্ছি। যেমন একটা সেন্টেন্স লিখলাম যে বললাম ইট ইজ আ ইট ইজ আ হিট অ্যান্ড রান কেস, ইট ইজ আ হিট অ্যান্ড রান কেস। তার মানে খেয়াল করো, এখানে হিট অ্যান্ড রান একটা কথা, সিঙ্গুলার এ ইউজ করেছি, ইট ইজ আ হিট অ্যান্ড রান কেস, ওকে? তারপরে দেখো, খেয়াল করো, আমি আবার বলছি যে আরেকটা সেন্টেন্স লিখলাম, বললাম যে ক্রাইম অ্যান্ড crime and punishment, crime and punishment is a major, crime and punishment is a major theme in any court based drama। তার মানে কি বলা হলো, যে কোর্ট বেসড ড্রামাতে যেগুলো হয় না, কোর্ট বেসড নাটক যেগুলো হয়, সেই কোর্ট বেসড নাটকে ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট এটা একটা মেজর পার্ট থাকে। তাহলে দেখো, ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট দুটো কথা, বাট এখানে সিঙ্গুলার ভার্ব ইউজ করছি। তাহলে বলার উদ্দেশ্য হলো এই, যখন দুই বা দুইয়ের অধিক নাউন, সিঙ্গুলার নাউন অ্যান্ড দিয়ে যুক্ত হবে, অথচ তার দ্বারা যদি কোনো সিঙ্গুলার সেন্স প্রকাশ পায়, সিঙ্গুলার আইডিয়া, ওয়ান আইডিয়া প্রকাশ পায়, তখন সেটার জন্য আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব। আর কিছু এক্সাম্পল বলবো, চলো আরও কিছু এক্সাম্পল বলি, এগুলোই পরীক্ষায় দেয়। যেমন ভার্চু অ্যান্ড ভাইস, ভার্চু অ্যান্ড ভাইস, গুণ আর দোষ, হ্যাঁ, ইজ অ্যান ইন্টিগ্রাল, is an integral part of a human being। একজন হিউম্যান বিংয়ের মধ্যে, একজন মানুষের মধ্যে দোষ গুণই বিদ্যমান থাকবে, দোষও থাকবে গুণও থাকবে। তাহলে ভার্চু অ্যান্ড ভাইসকে আমরা ইজ দিয়ে ব্যবহার করছি। আশা করছি বোঝা গেছে। আর একটা পরীক্ষায় দিয়ে জিজ্ঞেস করে, যেমন টাইম অ্যান্ড টাইড, টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নাথিং, নান, ওয়েটস ফর নান। এটা দেখো, এখানে ওয়েটস ইউজ করছো, ওয়েট নয়, কিন্তু এখানে টাইম অ্যান্ড টাইডকে সিঙ্গুলার হিসাবে অ্যাজিউম করা হয়েছে, তার মানে এটা একটা টাইমের ইউনিট। বোঝা গেল কি না? সো এটা মাথায় রাখবে। সো তেমনি করে রাইস অ্যান্ড কারিও হয় কিন্তু, হ্যাঁ,
রাইস অ্যান্ড কারি, রাইস অ্যান্ড কারি এটাকেও সিঙ্গুলার হিসাবে ইউজ করা হয়। তাহলে এখানে 1 নম্বর কোয়েশ্চেন আশা করছি তোমরা বুঝতে পেরেছো। কমেন্ট সেকশনে লিখে জানাবে বুঝতে পারছো কিনা। ওকে, ভেরি গুড। চলো নেক্সট কোয়েশ্চেন। হ্যান্ড অ্যান্ড গ্লোভ মিনস, হ্যান্ড অ্যান্ড গ্লাভ মানে কি? হ্যান্ড অ্যান্ড গ্লাভ, হ্যান্ড অ্যান্ড গ্লাভ মানে কি? আমরা হাতের মধ্যে গ্লাভ পরি যখন, এটা একটা ইডিয়ম আর কি, হাতের মধ্যে যখন গ্লাভসটা পরি তখন সেই গ্লাভটা কি হাতের সঙ্গে এমনভাবে লেগে থাকে মনে হয় না যে ওটাই হাত। তার মানে এমন একটা রিলেশন, মানে খুব ঘনিষ্ঠ রিলেশন, পরিষ্কার কথা। তাহলে হ্যান্ড অ্যান্ড গ্লাভ, হ্যান্ডস অ্যান্ড গ্লাভ মানে কি? হ্যান্ড অ্যান্ড গ্লাভ মানে হচ্ছে ঘনিষ্ঠ সম্পর্ক, ঘনিষ্ঠ সম্পর্ক। তাহলে এখানে এনিমি নো, অ্যারোগ্যান্স নো, ইন্টিমেট টার্মস ইয়েস, ইন্টিমেট টার্মস, ইন্টিমেট টার্মস মানে কি? ইন্টিমেট টার্মস মানে ঘনিষ্ঠ সম্পর্ক। মেইনটেন আ ডিস্টেন্স নো। তার মানে হ্যান্ড অ্যান্ড গ্লাভ মিনস ইন্টিমেট টার্মস, দ্যাট ইজ ঘনিষ্ঠ সম্পর্ক। ক্লিয়ার হচ্ছে? ভেরি গুড। বাসু ইজ ব্লাইন্ড ড্যাশ দ্য লেফট আই। খুব ভালো কথা। শোনো, ব্লাইন্ডের ক্ষেত্রে, ব্লাইন্ডের ক্ষেত্রে আমরা দুটো মোস্ট, অনেকগুলো প্রেপোজিশন ইউজ করা যায়, বাট দুটো প্রেপোজিশন আজকে আমি বলবো। বাকি যখন আমি এখানে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করানো শুরু করব তখন সেগুলোকে আলোচনা করব, ঠিক আছে? তো ব্লাইন্ড দুই ধরনের, ব্লাইন্ডের সঙ্গে দুটো প্রেপোজিশন আমরা ইউজ করি। এক তো ব্লাইন্ডের সঙ্গে আমরা ইন এর প্রয়োগ করি, আর একটা ব্লাইন্ডের সঙ্গে টু এর প্রয়োগ করি। ওকে, এখন ব্লাইন্ডের সঙ্গে যখন ইন প্রয়োগ করছি তার মানে হচ্ছে এটা হলো ফিজিক্যাল, ফিজিক্যাল সেন্সে আমি কথা বলছি, ফিজিক্যাল সেন্সে কথা বলছি। তার মানে ব্লাইন্ড ইন মানে ব্যক্তিটি অন্ধ, পরিষ্কার কথা। তাহলে ফিজিক্যাল সেন্স বলতে অন্ধ। ওকে, আর যখন ব্লাইন্ড টু বলছি, ব্লাইন্ড টু বলতে আমি কিন্তু ফিজিক্যাল সেন্সে ইউজ করছি না, আমি ফিগারেটিভ সেন্সে ইউজ করছি, অর্থাৎ এটা হচ্ছে ফিগারেটিভ সেন্স, ফিগারেটিভ সেন্সে আমি ইউজ করছি এটাকে। ওকে, ফিগারেটিভ সেন্স। এখন ফিগারেটিভ সেন্স কি? ফিগারেটিভ সেন্স মানে আলংকারিক অর্থ, আলংকারিক অর্থে ব্যবহার করছি। যেমন দুটো সেন্টেন্স লিখলে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। একটা সেন্টেন্স আমি বললাম যে রাম ইজ ব্লাইন্ড, রাম ইজ ব্লাইন্ড ইন লেফট আই। এর মানে কি? এর মানে হচ্ছে রামের বাচকটি অন্ধ। তাহলে এখানে ফিজিক্যাল সেন্স ইউজ করছি, শারীরিক মানে প্রতিবন্ধী কথা বলছি, যে রামের একটা চোখ অন্ধ। ওকে, ভেরি গুড। আর যখন আমি ফিগারেটিভ ইউজ করছি তখন বলছি যে রাম ইজ ব্লাইন্ড টু হিজ সানস, রাম ইজ ব্লাইন্ড টু হিজ সানস ফল্ট। এর মানে হচ্ছে রাম তার ছেলের যে ফলস রয়েছে সেখানে ব্লাইন্ড। তার মানে কি? রাম তার ছেলের ভুলগুলোকে নজরআন্দাজ করে। তাহলে এই ব্লাইন্ড টু মানে কি? ব্লাইন্ড টু মানে ইগনোর করা, নজরআন্দাজ করা, দেখেও না দেখার ভান করা, এরকম একটা ব্যাপার। বোঝা গেল কি না গেল না बताओ? তাহলে এখানে বলছে বাসু ইজ ব্লাইন্ড ইন দ্য লেফট আই। তাহলে লেফট আই মানে কি? ফিজিক্যালি অন্ধ হওয়ার কথা বলছে, সো এখানে ইনের প্রয়োগ করব, ইন। ক্লিয়ার হলো কি না? ভেরি গুড। তারপর আসো, মাই ফ্রেন্ড ইজ প্রফিশিয়েন্ট ড্যাশ দ্য আর্ট অফ কুকিং। যখন প্রফিসিয়েন্টের কথা বলছো মেরে প্যারে বাচ্চো, প্রফিসিয়েন্টের ক্ষেত্রেও আমরা দুটো প্রেপোজিশন ইউজ করে থাকি। প্রফিসিয়েন্ট, প্রফিসিয়েন্টের ক্ষেত্রে আমি আবারও বলছি, কোয়েশ্চেন পাওয়ার সাথে সাথে ভিডিওটাকে পজ করো, নিজেদের উত্তর দাও, তারপর সলিউশন শোনো, তোমাদের ভাল লাগবে। ওকে, অনেক কিছু শেখা যাবে, সাথে সাথে প্র্যাকটিসটাও হয়ে যাবে। তাহলে প্রফিসিয়েন্টের সাথে আমরা দুটো প্রেপোজিশন ইউজ করে থাকি। প্রফিসিয়েন্টের সাথে আমরা ইন ব্যবহার করে থাকি, প্রফিসিয়েন্টের সাথে আমরা অ্যাটও ব্যবহার করে থাকি। আরেকটা মজার বিষয়, প্রফিসিয়েন্টের সাথে আমরা উইথও ইউজ করতে পারি, প্রফিসিয়েন্টের সাথে আমরা উইথও ইউজ করতে পারি। তাহলে প্রফিসিয়েন্টের সাথে ইন, অ্যাট আর উইথ, এই তিনটি জিনিস ব্যবহার করতে পারি। সবার আগে এটুকুন মাথায় রাখতে হবে যে প্রফিসিয়েন্ট মানে কি? প্রফিসিয়েন্ট মানে হচ্ছে দক্ষ। আবার বলো, প্রফিসিয়েন্ট মানে হচ্ছে দক্ষ। তাহলে প্রফিসিয়েন্ট ইন কোথায় বসবে, প্রফিসিয়েন্ট অ্যাট কোথায় বসবে, প্রফিসিয়েন্ট উইথ কোথায় বসবে, এটা খুব ভালো করে শুনে রাখো। যখন আমি প্রফিসিয়েন্ট ইন বলছি তখন আমি একটা জেনারেল টার্ম ইউজ করলাম, জেনারেল টার্ম,
জেনারেল টার্ম প্রফিসিয়েন্ট ইন, অর্থাৎ when we are talking about a subject in general টার্মে আমরা যখন কোনো কথা বলছি, কেউ কোনো একটা বিষয়ে দক্ষ, সেই ক্ষেত্রে প্রফিসিয়েন্ট ইন একদম 100% ট্রু। ওকে, বাট প্রফিসিয়েন্টের সাথে অ্যাট তখন ইউজ করব যখন আমরা কোনো স্পেসিফিক টপিক সম্পর্কে কথা বলছি। কোনো একটা কি সম্পর্কে? স্পেসিফিক স্পেসিফিক টপিক বা স্পেসিফিক কোনো আর্ট বা স্পেসিফিক কোনো কৌশল সম্পর্কে যখন আমি কথা বলছি, তখন আমি অ্যাট ইউজ করব। আর উইথ কখন ইউজ করব? যখন আমি কোনো কাজ কোনো টুলস ব্যবহার করে করব। ওকে, আবার বলি, প্রফিসিয়েন্ট উইথ কখন হয়? যখন আমি কোনো কাজ কোনো টুলস ব্যবহার করে করব, কোনো যন্ত্রপাতি ব্যবহার করে করব। সেই ক্ষেত্রে যেমন একজন নাপিত, সে তার কেচিতে দক্ষ, তাই না? তার কাছে যে কেচি থাকে, কাঁচি থাকে, কি বলে, কেচি কাঁচি যাই হোক, সিজার্স যেটা থাকে সেটাতে দক্ষ, ঠিক না? একজন ডাক্তার তার স্টেথোস্কোপ নিয়ে সে দক্ষ। তো এই সমস্ত ক্ষেত্রে যখন কোনো যন্ত্র নিয়ে কোনো টুলস নিয়ে ইউজ করা হচ্ছে না প্রফিসিয়েন্টের সঙ্গে, তখন আমরা উইথ ইউজ করে থাকি। অর্থাৎ প্রফিসিয়েন্ট উইথ হবে কখন? হ্যাঁ, যখন আমরা কি করব না, যে when any action is done with a tool, when action is done with a tool। আমি একটা কথা বলি, তোমরা না খাতা পেন সাথে নিয়ে বসো, এগুলোকে নোট ডাউন করো। আশা করছি এখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। ওকে, আমি চেষ্টা করছি এখন থেকে রেগুলার বেসিসে ইউটিউবে ক্লাস দেওয়ার। সো ক্লাস ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করো, ঠিক আছে? এবং বন্ধুদেরকে যদি মনে করো শেয়ার করলে লাভ হবে, তো ইউ ক্যান শেয়ার অলসো। ওকে, বেশ, এবার এক্সাম্পল না দিলে বিষয়টা ক্লিয়ার হবে না, খুব ভালো করে শোনো। আবার বলি একটু, প্রফিসিয়েন্ট ইন কখন? যখন জেনারেল টার্মে ইউজ করছি। প্রফিসিয়েন্ট অ্যাট কখন? যখন স্পেসিফিক কোনো টপিকে কেউ প্রফিসিয়েন্ট, তখন। আর উইথ কখন? যখন কোনো টুলস ইউজ করে তখন। ওকে, চলো এক্সাম্পলের সময় এসছে। এক্সাম্পল দিলে পুরো বিষয়টা ক্লিয়ার হবে। এটার এক্সাম্পল দিয়ে একটা, আমি বললাম যে রাম ইজ প্রফিসিয়েন্ট ইন ম্যাথ। বোঝা গেল? রাম ম্যাথে প্রফিসিয়েন্ট, মানে আরো অনেকগুলো সাবজেক্ট থাকতে পারে, বাট রাম ম্যাথে প্রফিসিয়েন্ট ইন ইউজ করলাম, ঠিক আছে? এটা একটা জেনারেল টার্ম। কিন্তু অ্যাট কখন বসাবো? এই প্রথম বাক্যের সেন্স ধরে। রাম তো ম্যাথে দক্ষ, এখন ম্যাথের মধ্যে তো অনেক কিছু আছে, অ্যারিথমেটিক আছে, ট্রিগনোমেট্রি আছে, অ্যালজেব্রা আছে, মেনসুরেশন আছে, জিওমেট্রি আছে, তাই না? তো এর মধ্যে কোনটাতে সে দক্ষ বেশি? এরকম স্পেসিফিক যদি করি তাহলে অ্যাট ইউজ করব। যেমন আমি বললাম যে রাম ইজ প্রফিসিয়েন্ট অ্যাট অ্যালজেব্রা। রাম বীজগণিতে খুবই দক্ষ। তাহলে যখন ইন জেনারেল ওয়েতে বলছি রাম ইজ প্রফিসিয়েন্ট ইন ম্যাথ, নো প্রবলেম, রাম ম্যাথে প্রফিসিয়েন্ট। কিন্তু যখন কোনো স্পেসিফিক টপিক, কোনো একটা স্পেসিফিক বিষয়ে কেউ দক্ষ, ঠিক না? যেমন সচিন তেন্ডুলকারের কথা যদি বলি, সচিন তেন্ডুলকার ইজ প্রফিসিয়েন্ট অ্যাট ক্রিকেট বলবো, কারণ ওই ক্রিকেট তার একটা স্পেসিফিক গেম। ওকে, হি ইউজ টু প্লে। ওকে, বেশ, তাহলে রাম ইজ প্রফিসিয়েন্ট অ্যাট অ্যালজেব্রা, ক্লিয়ার হলো? অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ যখন উইথ কখন ইউজ করছি। উইথ ইউজ করছি, আমি মনে করো বললাম যে রাম ইজ প্রফিসিয়েন্ট উইথ নাইফ, KNIFE, নাইফ ইন দ্য কিচেন। তাহলে রাম কিচেনে নাইফতেই মানে বেশি প্রফিসিয়েন্ট, মানে রান্নাঘরে রাম নাইফ এ দক্ষ খুব, মানে সে ভালো করে সবজি কাটতে পারে, এরকম একটা ব্যাপার বলতে চাইছি। ওকে, তাহলে প্রফিসিয়েন্টের সাথে ইন, অ্যাট, উইথ তিনটেই যায়। তাহলে যখন কোনো স্পেসিফিক টপিক বা টার্ম ইউজ করছি তখন অ্যাট, কোনো টুলস দিয়ে কাজ পারফর্ম হলে উইথ, আর ইন জেনারেল টার্মে আমরা প্রফিসিয়েন্টের সঙ্গে ইন ইউজ করি। তাহলে এখানে চলো পড়ো কি বলছে এটা।
মাই ফ্রেন্ড ইজ প্রফিশিয়েন্ট ড্যাশ দ্য আর্ট অফ কুকিং, তাহলে কুকিংয়ের আর্টে সে প্রফিশিয়েন্ট, তাহলে এখানে জেনারেলি ইন ইউজ করবে, এটা একটা জেনারেল স্টেটমেন্ট। যদি বলতো যে মাই ফ্রেন্ড ইজ প্রফিশিয়েন্ট অ্যাট দ্য কুকিং অফ বিরিয়ানি, তাহলে এখানে অ্যাট ইউজ করতাম, ওকে, বাট এটা জেনারেল টার্ম, সো উই হ্যাভ টু ইউজ ইন হিয়ার, দ্যাট ইজ অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। বোঝা যাচ্ছে? ভাল লাগছে? যদি ভাল লাগে অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানাবে। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5 বলছে এ পারসন, আবার বলি কোয়েশ্চেন পাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিওটাকে পজ করো, নিজের উত্তর করো, তারপর সলিউশন দেখো। আ পারসন আউট টু ডিস্ট্রয় দ্য গভর্নমেন্ট ইজ নোন অ্যাজ, যে ব্যক্তি সরকার ধ্বংস করতে এসছে, সরকার মানে কি, যেখানে সরকার আছে তার মানে সেখানে ল আছে, যেখানে সরকার নেই সেখানে ললেসনেস আছে, নৈরাজ্য আছে, তার মানে সরকারকে যে ধ্বংস করতে চায়, লকে যে ধ্বংস করতে চায় তাকে নৈরাজ্যবাদী বলা হয়। সো নৈরাজ্যবাদী অপশন বি অ্যানার্কিস্ট, অ্যান অ্যানার্কিস্ট। তাহলে এ পারসন, এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ছিল, যে আ পারসন আউট টু ডিস্ট্রয় দ্য গভর্নমেন্ট ইজ নোন অ্যাজ অ্যান অ্যানার্কিস্ট, ওকে। তাহলে অ্যানার্কিস্ট মানে নৈরাজ্যবাদী, যে কোনো আইন মানে না, যে সমস্ত আইন উল্লঙ্ঘন করে, সরকার ধ্বংস করে, হ্যাঁ, মানে ললেসনেস সিচুয়েশন ক্রিয়েট করতে চায়, তাকে অ্যানার্কিস্ট বলা হয়, দ্যাট ইজ নৈরাজ্যবাদী। বোঝা গেল? টেররিস্ট মানে জানো, মিলিট্যান্ট, দেখো টেররিস্ট, টেররিস্ট আর মিলিট্যান্ট এগুলো একটু সিমিলার টাইপের। টেররিস্ট মানে আতঙ্কবাদী, আর মিলিট্যান্ট মানে হচ্ছে ওই আতঙ্কবাদীর মতনই আর কি। অ্যান এক্সট্রিমিস্ট মানে চরমপন্থী যারা আর কি। যাই হোক, সো এটার মধ্যে অপশন বি উইল বি দ্য রাইট আনসার, অ্যানার্কিস্ট, ওকে। এখান থেকে অ্যানার্কি পরীক্ষায় জিজ্ঞেস করা হয়। অ্যানার্কি, অ্যানার্কি মানে কি, যেখানে দেয়ার ইজ নো ফর্ম অফ গভর্নমেন্ট অর এনি স্টেট অফ ললেসনেস সিচুয়েশন, ওকে। ভেরি গুড। কোয়েশ্চেন নাম্বার 6-এ চলে আসো। হার্ড ওয়ার্ক ইজ ইনডিসপেন্সিবল ড্যাশ সাকসেস। যখন ইনডিসপেন্সিবল বলছি, প্রেপোজিশনের ক্ষেত্রে আমাদের খুব সতর্ক থাকতে হয়। দেখো, ইনডিসপেন্সিবলের সঙ্গে আমরা দুটো প্রেপোজিশনকে খুব ইউজ করি, দ্যাট ইজ ফর অ্যান্ড টু। হ্যাঁ, শোনো, ইনডিসপেন্সিবল, ইনডিসপেন্সিবল মানে কি, ইনডিসপেন্সিবল মানে কি, ইনডিসপেন্সিবল মানে হচ্ছে যাকে অপরিহার্য আর কি, অপরিহার্য বাংলাতে বললে ইনডিসপেন্সেবল। ইনডিসপেন্সেবলের সঙ্গে আমরা দুটো প্রেপোজিশন ইউজ করি, দ্যাট ইজ ফর অ্যান্ড দ্যাট ইজ টু। তো কোথায় ফর ইউজ করব, কোথায় টু ইউজ করব? ইনডিসপেন্সেবল ফর এটা ইউজ করব যখন আমরা কোনো অবজেক্টিভকে অ্যাচিভ করতে চাচ্ছি, কোনো সাকসেস অ্যাচিভ করতে চাচ্ছি, তখন ফরের ইউজ করব। অর্থাৎ ইনডিসপেন্সেবল ফর টু অ্যাচিভ, টু অ্যাচিভ অ্যান অবজেক্টিভ। কোনো একটা অবজেক্টিভকে যখন আমি অ্যাকোয়ার করতে চাচ্ছি বা অ্যাচিভ করতে চাচ্ছি, তখন আমি ফর ইউজ করব, ওকে। আর টু কখন, যখন কারো প্রতি মানে ইনডিসপেন্সিবল হওয়া, মানে টু আ পারসন, টু আ পারসন। এক্সাম্পল দিলে বিষয়টা ক্লিয়ার হবে তোমাদের কাছে। তাহলে ইনডিসপেন্সিবল ফর টু অ্যাচিভ অ্যান অবজেক্টিভ আর ইনডিসপেন্সিবল টু আ পারসন, ওকে। ভেরি গুড। দুটো এক্সাম্পল দিয়ে বিষয়টা ক্লিয়ার হবে। আমি বললাম যে রাম হ্যাজ বিকাম, রাম হ্যাজ বিকাম, ওকে, একটা বিকাম হবে, রাম হ্যাজ বিকাম ইনডিসপেন্সিবল, ইনডিসপেন্সিবল is indispensable to his friends। তার মানে রাম তার বন্ধুদের কাছে অপরিহার্য হয়ে পড়েছে, তার মানে তাকে ছাড়া তাদের বন্ধুদের চলেই না। বুঝতে পারছো? তাহলে টু আ পারসন। তাহলে ইনডিসপেন্সিবলের পরে টু কখন বসাবো? যখন কারো প্রতি, কোনো ব্যক্তির প্রতি কেউ অপরিহার্য হয়ে পড়ছে তখন। আর যদি কোনো সাকসেস অ্যাচিভ করতে হয়, কোনো কিছু অ্যাচিভ করতে হয়, সেক্ষেত্রে ফর ইউজ করবো। যেমন আমি বললাম যে, মনে করো একটা এমন একটা সিচুয়েশন বলি, একটা দোকান, ঠিক আছে, পাশাপাশি দুটো দোকান আছে, সিচুয়েশনটা বোঝো, পাশাপাশি দুটো দোকান আছে,
দুটো দোকানে একই জিনিসই বিক্রি হয়, মানে জামা কাপড়ের দোকান, এটাও জামা কাপড়ের দোকান, ওটাও জামা কাপড়ের দোকান। একটা দোকানে তুমি গিয়েছো, সেখানে যে সেলার রয়েছে, সেখানে যে বিক্রেতা রয়েছে, সে একদম নীরস, তার মুখে কোনো হাসি নেই। আর একজন তার পাশে দোকান রয়েছে, সেই ভদ্রলোক, সেই সেলারটা খুব হাসমুখ, খুব হাসে, আমার সঙ্গে হেসে হেসে কথা বলে, খুব মুখ মুখ মিষ্টি। বলো তো কার দোকানে বেশি বেশি বেচা কেনা হবে? যার মুখ মিষ্টি তার দোকানে বেচা কেনা হবে। তাহলে এর থেকে এই সেন্টেন্সটা আমি লিখছি, এই সেন্স থেকে কি লিখছি? আমি বললাম যে আ স্মাইলিং ফেস, আ স্মাইলিং ফেস, আ স্মাইলিং ফেস ইজ indispensable, indispensable for the success in sales of a shop। কোন একটা দোকানের বিক্রিতে, কোন একটা দোকানের বিক্রির সফলতায় যে একটা স্মাইলিং ফেসটা খুবই দরকার পড়ে। সো এই ক্ষেত্রে দেখো ইন্ডিসপেন্সিবল ফর ইউজ করেছি, কোনো টার্গেট অ্যাচিভ করার জন্য, সেলকে অ্যাচিভ করার জন্য ফর ইউজ করছি। সো সিমিলারভাবে হার্ড ওয়ার্ক ইজ ইন্ডিসপেন্সিবল এর সাকসেস। দেখো হার্ড ওয়ার্ক থেকে তুমি সাকসেসকে অ্যাচিভ করবে না, তাহলে এখানে ইন্ডিসপেন্সিবলের সঙ্গে কি ইউজ করবে? ফর ইউজ করবে, নাকি টু ইউজ করবে। সো অপশন এ ইজ দ্য রাইট আনসার হিয়ার। বোঝা গেল কি না? আশা করছি বুঝতে পারছো। ওকে, চলো কোয়েশ্চেন নাম্বার 7। দ্য ট্রেন ইজ পাসিং ড্যাশ আ ডার্ক টানেল। দেখো কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া, দ্যাট ইজ থ্রু, কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া থ্রু, এখানে আর ডিটেলস আমার বলার কিছু নেই। ওকে, নেক্সট, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। কারেক্টলি স্পেলড ওয়ার্ডের মধ্যে যদি যাও, তাহলে দেখবে যে ফরফিটটাকে কারেক্টলি ওয়ার্ড স্পেলড ওয়ার্ড দেখতে পাচ্ছ। ফরফিট, ফরফিট মানে কি? ফরফিট মানে কোনো কিছুকে জব্দ করে নেওয়া, কোনো কিছুকে বাজেয়াপ্ত করে নেওয়া কে বলা হয় হচ্ছে ফরফিট। তো ফরফিট ইজ রাইট, বাট আরেকটাও ঠিক নেই। ওকে, ভেরি গুড। তারপরে আ ডুয়েলিং ইন হুইচ সোলজার্স লিভ। একটা বাসস্থান, ডুয়েলিং মানে কি? বাসস্থান। একটা বাসস্থান যেখানে সোলজার্সরা থাকে, যেখানে সৈন্যরা থাকে, সেটাকে কি বলা হয় বলো? যেখানে সৈন্যরা থাকে সেটাকে ব্যারাকস বলা হয়। বোঝা গেল কি না? যেখানে সৈন্যরা থাকে সেটাকে ব্যারাকস বলা হয়। ক্যাম্প, মিলিটারি ক্যাম্পও হতে পারে, পুলিশ ক্যাম্পও হতে পারে, বুঝতে পারছো? পাবলিক ক্যাম্পও হতে পারে। সো ক্যাম্প ইজ নট আ প্লেস ওয়্যার অনলি সোলজার্স লিভ। এখানে এক্সামিনার বলতে চাইছে ওয়্যার অনলি সোলজার্স লিভ, যেখানে শুধুমাত্র সোলজার্সরা থাকে, দ্যাট ইজ কল্ড ব্যারাক। ক্লিয়ার হলো? নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 10। হি হিন্টেড ড্যাশ সাম লস্ট ট্রেজার। সে কিছু লস্ট ট্রেজার সম্পর্কে হিন্ট দিয়েছিল। ওকে, তো এখানে আমরা কি ইউজ করব? কোয়েশ্চেন নাম্বার 10, এখানে দেখো হিন্ট দেওয়া, ঠিক আছে, হিন্টের সঙ্গে অ্যাট প্রেপোজিশন যায়, অ্যাট, হ্যাঁ। সো এখানে আর কি বলবো? হি হিন্টেড অ্যাট সাম, হিন্টেড অ্যাট মানে কি? হিন্টেড অ্যাট মানে কোনো কিছুর দিকে অস্পষ্ট ইঙ্গিত করা, হিন্ট দেওয়া, ঠিক আছে না? হিন্টেড অ্যাট মনে থাকবে। ভেরি গুড। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 11। আ প্লেস ওয়্যার বার্ডস আর কেপ্ট। যেখানে বার্ডসদেরকে রাখা হয় সেটাকে কি বলে? বার্ডসদেরকে রাখা হয় সেটাকে বলা হয় অ্যাভিয়ারি। অ্যাভিয়ারি, হ্যাঁ। দেখো অ্যাভি কথাটির মানেই মনে রাখবা টু ফ্লাই। অ্যাভি কথাটির মানে কি? অ্যাভি কথাটির মানে হচ্ছে টু ফ্লাই। অ্যাভি একটা রুট ওয়ার্ড। আবার বলি, অ্যাভি একটা রুট ওয়ার্ড। তাহলে অ্যাভি মানে টু ফ্লাই। কে ওড়ে? পাখি ওড়ে। এই যে বিমান, বিমান আছে না, বিমান সংস্থা, তো ভারতের যে বিমান মন্ত্রণালয় সেটাকে কি বলি আমরা? অ্যাভিয়েশন মিনিস্টার বলি। কি বলি? অ্যাভিয়েশন মিনিস্ট্রি। বিমান মন্ত্রণালয়কে কি বলি? অ্যাভিয়েশন মিনিস্ট্রি। তাহলে অ্যাভিয়েশন মানে অ্যাভি একটা রুট ওয়ার্ড যার মানে হচ্ছে টু ফ্লাই। তাহলে অ্যাভিয়ারি মানে হচ্ছে সেই জায়গা যেখানে পাখিদের রাখা হয়। ওকে, সো অপশন এ ইজ দ্য রাইট আনসার। হাউস মানে যেখানে আমরা থাকি। অ্যাকুয়ারিয়াম মানে কি? অ্যাকুয়ারিয়াম মানে যেখানে জলজ প্রাণীদের রাখা হয়, কারণ অ্যাকুয়া এটা একটা রুট ওয়ার্ড। এই অ্যাকুয়া মানে হচ্ছে ওয়াটার,
অ্যাকোয়া মানে কি? অ্যাকোয়া মানে হচ্ছে ওয়াটার, যেমন অ্যাকোয়া গার্ড আছে, ওয়াটার থেকে ওটার নামকরণ করেছে ওরা। সো অ্যাকোয়া একটা রুট ওয়ার্ড, এটা মানে হচ্ছে ওয়াটার। তাহলে অ্যাকোয়ারিয়াম মানে যেখানে জলজ প্রাণী বা উদ্ভিদদের রাখা হয় সেটা অ্যাকোয়ারিয়াম। ওকে, আরেকটা হচ্ছে অ্যাপিয়ারি। অ্যাপিয়ারি, অ্যাপিয়ারি মানে কি জানো? অ্যাপিয়ারি মানে হচ্ছে, দেখো, অ্যাপিয়ারি, অ্যাপি একটা রুট ওয়ার্ড যার মানে হচ্ছে মৌমাছি, বীজ। তাহলে অ্যাপিয়ারি মানে হচ্ছে সেই স্থান যেখানে মৌমাছিদের রাখা হয়। ঠিক আছে, মানে এ কালেকশন অফ বি হাইভস। অ্যাপিয়ার মানে কি? অ্যাপিয়ারি মানে হচ্ছে এ কালেকশন অফ বি হাইভস। বি হাইভস, হাইভস মানে কি? হাইভ মানে মৌচাক, যেখানে কতগুলো মৌচাক থাকে সেটাকে আমরা অ্যাপিয়ারি বলি। মনে থাকলো? তাহলে যেখানে মৌমাছিদের রাখা হয় দ্যাট ইজ অ্যাপিয়ারি। মৌমাছিদের যে চাষ সেটাকে বলা হয় এপিকালচার বলা হয়, মনে পড়ছে? এপিকালচার বলা হয়। এপিকালচার মানে কি? মৌমাছিদের চাষকে এপিকালচার বলে। মাছের চাষকে কি বলে? পিসিকালচার বলে। হ্যাঁ, মাছের চাষকে কি বলে? পিসিকালচার বলে, তাই না? ভেরি গুড। চলো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 12, দ্যাট ইজ দ্য অপোজিট অফ কমফোর্টেবল। দেখো, কমফোর্টেবলের অপোজিট হচ্ছে আনকমফোর্টেবল, নাকি ইনকমফোর্টেবল, ডিসকমফোর্টেবল, নন কমফোর্টেবল, এগুলো কিচ্ছু নয়। কমফোর্টেবলের বিপরীত শব্দ আনকমফোর্টেবল। ওকে, অপশন এ ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, যেমন আমি যদি তোমাদের বলি, বলো তো ব্যালেন্স, এটাও পরীক্ষায় জিজ্ঞেস করে, ব্যালেন্সের অপোজিট ওয়ার্ড কি? ব্যালেন্সের অপোজিট ওয়ার্ডটা কি হবে বলো? ব্যালেন্স, ব্যালেন্স মানে ভারসাম্য। তাহলে এটার অপোজিট ওয়ার্ড কিন্তু কমেন্ট সেকশনে লেখো, ব্যালেন্সের অপোজিট ওয়ার্ড কি হবে? তারপর আমি বলছি। চল নেক্সট, লাভ ফর দ্য হোল ওয়ার্ল্ড ইজ কল্ড। লাভ ফর দ্য হোল ওয়ার্ল্ড ইজ কল্ড, যে সমগ্র বিশ্বকে ভালোবাসে তাকে আমরা কি বলি? ঠিক আছে, দেখো, নবিলিটি মানে কি? নবিলিটি মানে হচ্ছে মহান, যে ব্যক্তির মধ্যে উদারতা রয়েছে, মহানতা রয়েছে, সে হচ্ছে মহান, দ্যাট ইজ নবিলিটি। একটা রয়েছে প্যাট্রিয়টিজম। প্যাট্রিয়টিজম মানে হচ্ছে দেশভক্ত। খুব ভালো করে বোঝো, তাহলে দেশভক্তকে কি সমগ্র বিশ্বের ভালোবাসাকারী বলা যেতে পারে? না মনে হয়। কেন? আমাদের ভারতীয় সেনা, তাদেরকে আমরা প্যাট্রিয়ট বলতে পারি, প্যাট্রিয়ট। বাট ভারতীয় সেনা কি পাকিস্তানের উপরে ততটুকু শ্রদ্ধা রাখে যতটা ভারতের উপরে শ্রদ্ধা রাখে? রাখে না। তাহলে সমগ্র বিশ্ব হলো না কিন্তু। তাহলে প্যাট্রিয়টিজম মানে যে যার রেসপেক্টিভ কান্ট্রির প্রতি তার ডিভোশন থাকলে সে হচ্ছে সেইখানের প্যাট্রিয়ট। ওকে, সো প্যাট্রিয়টিজম মানে দেশভক্ত বা দেশভক্তি। জেনারেসনেস মানে উদারতা। জেনারেসনেস মানে কি? উদারতা। ফিল্যান্থ্রপি, ইয়েস, দ্য আনসার লাইজ হিয়ার। ফিল্যান্থ্রপি, দেখো, ফিল একটা রুট ওয়ার্ড, PHIL, ফিল। ফিল যেখানেই দেখবে, ফিল একটা রুট ওয়ার্ড। ফিল মানে হচ্ছে টু লাভ, অর্থাৎ ফিল মানে হচ্ছে ভালোবাসা। PHIL, ফিল। ফিল যেখানেই দেখবে, ফিল মানে হচ্ছে টু লাভ। এখানে আরেকটা রুট ওয়ার্ড আছে, দ্যাট ইজ অ্যানথ্রপ। অ্যানথ্রপ, অ্যানথ্রপ মানে হিউম্যান বিং। হিউম্যান বিং, অ্যানথ্রপ মানে কি? হিউম্যান বিং। আর এই অ্যানথ্রপ থেকে অ্যানথ্রোপোলজি এসছে, যেখানে অ্যানথ্রোপোলজি মানে কি? হিউম্যান স্টাডিজ যেখানে হয়, হ্যাঁ, হিউম্যান বিং নিয়ে স্টাডিজ যেখানে হয়, দ্যাট ইজ অ্যানথ্রোপোলজি। তো অ্যানথ্রপ মানে হিউম্যান বিং। তাহলে যে হিউম্যান বিংকে ভালোবাসে, যে সমগ্র মানব জাতিকে ভালোবাসে, তার মানে কি? সে সমগ্র বিশ্বকে ভালোবাসে। ক্লিয়ার না? সো ফিল্যান্থ্রপি ইজ দ্য রাইট অ্যান্সার হিয়ার। নেক্সট কি বলছে শোনো, দ্য ম্যান who passed himself off as another was finally caught by the alert young detective. Find one word for the underlined part. আন্ডারলাইন পার্টের জন্য ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করতে হবে, মানে ওয়ান ওয়ার্ড খুঁজে বের করতে হবে। তাহলে কি বলছে? দ্য ম্যান হু পাসড হিমসেলফ অফ অ্যাজ অ্যানাদার, যে নিজের পরিচয় গোপন করে তাকে কি বলবো? দ্য ম্যান হু পাসড, আচ্ছা, এখানে দেখো পাসড অফ কথাটা আছে, ঠিক আছে না? তো পাস অফ একটা ফ্রেজাল ভার্ব। পাস অফের মানে কি? পাস অফ একটা ফ্রেজাল ভার্ব। পাস অফ মানে টু হ্যাপেন অ্যাকচুয়ালি। পাস অফ মানে টু হ্যাপেন, কোনো কিছু ঘটা। কি ঘটলো এখানে? দ্য ম্যান হু পাসড হিমসেলফ অফ এজ অ্যানাদার, যে নিজেকে অন্য ব্যক্তিতে গঠন করে, মানে যে নিজেকে অন্য ব্যক্তিতে রূপান্তর করে, তাকে
অ্যালার্ট ইয়াং ডিটেকটিভ ধরে ফেলেছিল, এটা হচ্ছে সেন্টেন্স। তাহলে যে নিজের পরিবর্তন গোপন করে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো হচ্ছে ইম্পোস্টার বলবো, ইম্পোস্টার। ইম্পোস্টার মানে কি? প্রতারক। ইম্পোস্টার মানে কি? প্রতারক। ইম্পোস্টার মানে প্রতারক বলবো। এখানে চিট নয়, চিটার থাকলে একটু ভাবনা চিন্তা করতাম। কি বলছি? এখানে চিট নয়, চিটার। চিট তো চিট করা, বাট চিটার থাকলে নাউন হতো, সেটা নিয়ে ভাবনা চিন্তা করতাম, বাট এখানে চিট লেখা রয়েছে। তো ইম্পোস্টার ইজ দ্য রাইট আনসার হিয়ার। বুঝে গেল কি না? আচ্ছা, পাসের সঙ্গে কতগুলো বলি, যেমন দেখো ফ্রেজাল ভার্বগুলো খুব গুরুত্বপূর্ণ। এখানে যতগুলো ফ্রেজাল ভার্ব আসবে আমি একটু একটু করে আলোচনা করি, তাহলে ভাল লাগবে। তাহলে এটার উত্তর হলো ইম্পোস্টার। তাহলে দেখো, সবার প্রথমে আমরা পেয়েছিলাম পাস অফ। পাস অফ মানে হচ্ছে টু হ্যাপেন, ঘটা। পাস অফ মানে ঘটা। আর কি বলতে পারি, রয়েছে হলো পাস অ্যাওয়ে। পাস অ্যাওয়ে, যেমন যদি কোনো ব্যক্তি মারা যায়, তাহলে আমরা কিভাবে, আমি বলি নাকি যে অমুক মরে গেছে, একটু ভদ্রভাবে বলি না, মরাটাকে বলি না যে অমুক পরলোক গমন করেছেন, হ্যাঁ, অমুক ইহলোক ছেড়ে চলে গেছেন। এই যে মৃত্যুটাকে, মানুষের মৃত্যুটাকে সম্মান জানানো, ইংরেজিতে সেটাকে সম্মান জানানো হচ্ছে পাস। দ্যাট ইজ দ্য পোলাইট ফর্ম অফ ডাই। দ্য পোলাইট ফর্ম অফ ডাই। ডাই মানে মারা যাওয়া, তো সেই ডাই এর পোলাইট ফর্ম হচ্ছে পাস অ্যাওয়ে। ওকে, ডাই তো একদম, ডাই মানে মরে যাওয়া, তো তার ভদ্র ভাষা, তার সভ্য ভাষা এই বলাটাকে আমরা পাস অ্যাওয়ে বলি। ক্লিয়ার না? আচ্ছা, কি আছে? পাস আউট। পাস আউট, দেখো পাস আউট মানে কিন্তু একটু অন্য কায়দা। পাস আউট মানে কিন্তু ফেন্ট হওয়া। ফেন্ট, ফেন্ট মানে কি? মূর্ছা যাওয়া, অজ্ঞান হয়ে যাওয়া, বা টু বিকাম আনকনশিয়াস। টু বিকাম আনকনশিয়াস। আনকনশিয়াস, SCIOUS, আনকনশিয়াস, অজ্ঞান হয়ে যাওয়া, মানে প্রচুর পরিমাণে তুমি মদ টদ খেয়েছো, তারপর অজ্ঞান হয়ে গেছো, এরকম একটা ব্যাপার। পাস আউট হয়ে যাওয়া। ওকে, আর কি আছে? পাস অন, দেখো পাস অন মানে স্প্রেড করা, ছড়িয়ে দেওয়া, কনভে করা। কনভে করা, স্প্রেড করা, বা টু কমিউনিকেট করা। কমিউনিকেট করা পাস অন মানে। আর কি আছে বলো? পাস ওভার মানেও একই ব্যাপার হয়। পাস ওভার, পাস অন, এটা মানে সিনোনিমাস। আচ্ছা, আর কি আছে? একটা সুন্দর আছে, দ্যাট ইজ পাস রাউন্ড। পাস রাউন্ডটা মাঝে মাঝে পরীক্ষায় জিজ্ঞেস করে। পাস রাউন্ড মানে হচ্ছে কোনো কিছুকে কোনো কোনো গ্রুপের মধ্যে ভাগ করে দেওয়া, মানে ডিস্ট্রিবিউট করা। ডিস্ট্রিবিউট করা, বা গিফটেড, গিফট দেওয়া, গিফট করাও, এইটা কিন্তু পাস রাউন্ডের মানে হয়। ওকে, আর একটা বলি, দ্যাট ইজ পাস অফ। পাস অফ মানে কোনো কিছুকে তুমি পরিত্যাগ করছো, কোনো কিছুকে তুমি রিফিউজ করছো, তো পাস আপ মানে হচ্ছে রিফিউজ করা। হ্যাঁ, পাস আপ মানে রিফিউজ করা, বা কোনো কিছুকে তুমি যেতে দিচ্ছ, ছেড়ে দিচ্ছ, যা ঠিক আছে তো যাক, যা গেছে তো যাক, মুখ্যমন্ত্রী বলেছিলেন না, যা গেছে তো যাক, তো সেই ফরগো, ফরগো করা। হ্যাঁ, পাস অফ মানে। ক্লিয়ার হলো? হ্যাঁ, যাই হোক, এটা একটু মনে রাখবে। ওকে, চলো তারপরে। ও মাই গড, চলো কোশ্চেন নাম্বার 15। দ্য কারেক্ট সেন্টেন্স, কোনটি কারেক্ট সেন্টেন্স? হিজ বোথ সিস্টার্স আর ম্যারিড। নো, দেখো একটা কথা সবসময় মাথায় রাখবা, হিজ হচ্ছে কি? হিজ হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। তো মনে রাখার বিষয় হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভের ইমিডিয়েট আফটার একটা নাউন বসবে, আর এই পজিটিভ অ্যাডজেক্টিভ আর নাউনের মধ্যে অন্য কিছু বসানো যাবে না, যাবে না, যাবে না। কি বললাম ভাই? আমি বললাম হিজ, তারপরে হার, আওয়ার, দেয়ার, ইয়র, মাই, এগুলো সব হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। এদের ইমিডিয়েট আফটার একটা নাউন বসবে, এবং এই পজিটিভ অ্যাডজেক্টিভ আর এই নাউনের মধ্যে কোনো কিছু বসানো যাবে না। সো হিজ সিস্টার্স, এটা ঠিক, বাট হিজের মধ্যে বোথ ঢোকানো হয়েছে, এটা ভুল হলো।
বোথ সিস্টার্স অফ হিম আর ম্যারিড, কথাটি ঠিক ছিল, কিন্তু এখানে বোথের সঙ্গে দেখো একটা ই জুড়েছে, ই, তো বোথ বানান তো ই না, তার মানে এটাও ঠিক হলো না, এটাও ঠিক হলো না। হিজ বোথ ইফ দ্য, ভুলভাল লিখে রেখেছে, এর কোনো মানেই নেই। বোথ অফ হিজ সিস্টার্স আর ম্যারিড, ইয়াস, অপশন ডি ইজ রাইট আনসার। অপশন ডিটাই সঠিক সেন্টেন্স, বোথ অফ হিজ সিস্টার্স আর ম্যারিড। মনে রাখবে বোথ এর সঙ্গে আমরা আর ইউজ করি, কারণ বোথ হচ্ছে প্লুরাল, বোথ হচ্ছে প্লুরাল। আর একটা কথা বলি, বোথের সঙ্গে যে করিলেটিভস আছে, বোথের কোরিলেটিভস কে বলতে পারো? বোথের কোরিলেটিভস হচ্ছে অ্যান্ড, অর্থাৎ বোথের সঙ্গে অ্যান্ড ইউজ করতে হয়। যখন আমরা বোথ দিয়ে দুটো নাউনকে জয়েন করছি না, তখন অ্যান্ড ইউজ করব, অন্য কিছু ইউজ করব না। যেমন বোথ রাম অ্যান্ড শ্যাম, এক্সামিনার তোমাকে এই অ্যান্ডের জায়গায় অন্য কিছু দিয়ে বলবে কোথায় ভুল আছে বলো, সেটা খুঁজে বের করতে হবে। তাহলে বোথের সঙ্গে কার কানেকশন আছে? অ্যান্ডের কানেকশন আছে। ক্লিয়ার হলো কি না? ওকে, ভেরি গুড। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16। ট্রান্সফর্ম মিন্স, ট্রান্সফর্ম মানে কি? চেঞ্জ হওয়া। হ্যাঁ, এখানে আর কি বলার আছে? ট্রান্সফর্ম মানে চেঞ্জ হওয়া। কোয়েশ্চেন নাম্বার 17 বলছে অ্যান অথর হু রাইটস দ্য স্টোরি অফ অ্যানাদার পারসনস লাইফ ইজ নোন অ্যাজ, যে ব্যক্তি বা যে লেখক অন্য ব্যক্তির জীবনী লেখে তাকে কি বলে? বায়োগ্রাফার বলে, পরিষ্কার কথা। হিস্টোরিয়ান কাকে বলে? যে অতীতের ইতিহাস লেখে, হিস্টোরিয়ান। ক্রনিকলার মানে কি? ক্রনিকলার, দেখো হিস্টোরিয়ান আর ক্রনিকলারের মধ্যে একটু তফাৎ আছে। হিস্টোরিয়ান একটা রেসপেক্টিভ একটা টোটাল গোটা ঘটনাগুলোকে লেখে, আর ক্রনিকলার মানে একটা স্পেসিফিক ঘটনারও ইতিহাস রচনা। ক্রনিকলার মানেও কিন্তু ইতিহাসই রচনা, অর্থাৎ কোনো ঘটনা ঘটছে, অর্থাৎ যে হিস্টোরিক ইভেন্টসের যে ডেসক্রিপশন লেখে তাকে ক্রনিকলার বলে, যে হিস্ট্রি লেখে তাকে হিস্টোরিয়ান বলে, আর যে কোনো হিস্টোরিক্যাল ইভেন্টসের ডেসক্রিপশন বর্ণনা করে তাকে ক্রনিকলার বলে। ওকে, আর ডায়েরিস্ট মানে তো বোঝো যে ডায়েরি লেখে। তারপরে দ্য টু বয়েজ ফেল ড্যাশ বাট সুন বিকাম ফ্রেন্ডস অ্যাগেন, খুব ভালো, তাই না? দেখো এটা একটা ফ্রেজাল ভার্ব, ফ্রেজাল ভার্ব হচ্ছে ফল আউট। ফল আউট মানে কি? ফল আউট মানে হচ্ছে তর্ক বিতর্ক করা, ঝগড়া করা, লড়াই করা, এগুলোর মানে এই। তাহলে ফল আউট মানে কি? ফল আউট, ফল আউট মানে হচ্ছে টু কুয়ারেল, টু কোয়ারেল, মনে রাখবে কোয়ারেল বানানের দুটো আর, টু কোয়ারেল আর টু আর্গিউ, টু আর্গিউ আর টু ফাইট। ওকে, টু ফাইট, এগুলো হচ্ছে মানে। তাহলে টু বয়েজ ফল আউট বাট সুন বিকেম ফ্রেন্ডস। ওকে, তার মানে দুজন ছেলে, দুজন ছেলে কি করছিল? ঝগড়া করছিল, হ্যাঁ, তারপরে আবার তাড়াতাড়ি তাদের বন্ধু হয়ে গেছে, এটা একটু বলতে চাইছে। সো অপশন ডি ইজ দ্য রাইট আনসার হিয়ার। ওকে, কোয়েশ্চেন নাম্বার 19, ওয়াক স্লোলি লেস্ট ইউ ড্যাশ ফেল। দেখো যেমন করে বোথের সঙ্গে অ্যান্ড কোরিলেটিভস বলেছি, সিমিলারলি লেস্ট যেখানেই ব্যবহার হবে, লেস্টের সাথে কোরিলেটিভস হিসেবে শুডের ইউজ করবে। মাথায় থাকবে কি না? খুব ইম্পর্ট্যান্ট টপিক বললাম, কিন্তু এটা প্রায়শই পরীক্ষায় জিজ্ঞেস করে। লেস্টের সঙ্গে শুডের ব্যবহার করবে করবে করবে। অপশন বি ইজ দ্য রাইট আনসার, অন্য কিচ্ছু হবে না এখানে, শুড হবে, শুড হবে। ওকে, ভেরি গুড। নেক্সট, ওয়ান হু নোজ অল ইজ কল্ড, যে সব কিছু জানে তাকে কি বলে? স্কলারলি। স্কলারলি মানে স্কলারলি মানেও বিদ্বজন, যে যে কোনো একটা রেসপেক্টিভ বিষয়ে স্কলার আর কি, তাই না? কোন একটা বিষয়ে স্কলার, কোন একটা বিষয়ের সে খুবই জ্ঞানী, স্কলারলি ব্যক্তি বলে। লার্নড, এখানে লার্নড কথাটা ভুল আছে বানানটা। এরুডাইট মানেও জ্ঞানী ব্যক্তি, বাট যে সব কিছু জানে তাকে বলা হয় অমনিসেন্ট। কি বলা হয়? অমনিসেন্ট। অমনি একটা রুট ওয়ার্ড, মনে থাকবে, অমনি, যেখানেই অমনি দেখবে, অমনিভোরাস, অমনিপোটেন্ট, অমনিশিয়েন্ট। তাহলে অমনি কথাটা একটা রুট ওয়ার্ড, অমনি কথার অর্থ হচ্ছে অল, মনে থাকবে, অমনি কথার অর্থ হচ্ছে অল। তাহলে
যে সবকিছু জানে, দ্যাট সে তাকে কি বলা হয়? অমনিশিয়েন্ট বলা হয়, অমনিশিয়েন্ট। ওকে, ভেরি গুড। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 21। সর্বজ্ঞ, বাংলাতে বললে অমনিশিয়েন্ট মানে হচ্ছে সর্বজ্ঞ। নেক্সট, হি হেল্ড হিজ ব্রিথ ড্যাশ সেভারাল মিনিটস। দেখো, হি হেল্ড হিজ ব্রেথ, সে তার শ্বাস ধরে রেখেছিল কিছু সময়ের জন্য। দেখো এখানে দুটো প্রেপোজিশনের কথা বলি, একটা হচ্ছে ফর আর একটা হচ্ছে সিন্স। ফর হচ্ছে ইউজ করব যখন আ পিরিয়ড অফ টাইম বোঝাবে, আ পিরিয়ড অফ টাইম বোঝাবে। আর সিন্স ইউজ করব আ পয়েন্ট অফ টাইম বোঝাবে, যখন আ পয়েন্ট অফ টাইম। হ্যাঁ, আ পিরিয়ড অফ টাইমের জন্য ফর, আর পয়েন্ট অফ টাইমের জন্য সিন্স। সো এখানে ফর ইউজ করতে হবে, দ্যাট ইজ হি হেল্ড হিজ ব্রিথ ফর সেভারাল মিনিটস, সে তার ব্রিথ কয়েক মিনিটের জন্য ধরে রেখেছিল। সো অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। ওকে, নেক্সট, আই লেফট কলেজ ড্যাশ দ্য এজ অফ 24। বুঝতেই পারছো, কোন একটা স্পেসিফিক এজের ক্ষেত্রে আমরা অ্যাট ইউজ করে থাকি। ওকে, I was alarmed dash the news of my mother's illness. I was alarmed, আমি alarmed হয়েছিলাম, আমি মানে মানে কি বলে, alarmed এর মানে পাজলড হওয়া, শকড হওয়া, তাই না, সতর্ক হয়ে যাওয়া, এরকম একটা ব্যাপার। সো এখানে প্যাসিভ ভয়েস আছে, সো এখানে বাই হবে। আই ওয়াজ অ্যালার্মড বাই দ্য নিউজ অফ মাই মাদার্স ইলনেস, এখানে অন্য কিছু ভাবনার কোনো কারণ নেই। ঠিক আছে, চলো। হি ইজ ড্যাশ দ্য ফোন রাইট নাও, তার মানে তুমি ফোন করছো, তুমি ফোনে রামের সঙ্গে কথা বলছো, পাশ থেকে তোমার বন্ধু বলছে কি, এই কার সঙ্গে কথা বলছিস, তখন তুমি বললে রাম ইজ অন দ্য ফোন রাইট নাও। তার মানে অন দ্য ফোন, অন হবে এখানে, অন, কেউ ফোনে রয়েছে, তো সেই ক্ষেত্রে অন ইউজ করবে। ওকে, বুঝে গেল কি না? চলো, মাই ফাদার ইজ এ এলএলবি না এন এলএলবি, কোনটা হবে? এইটাই দেওয়া হয়েছে, এটা এখানে অ্যান হবে। কেন অ্যান হবে? দেখো, যখন আমরা এরকম অ্যাক্রনিম লিখি, যেমন এমবিবিএস, এমবিবিএস, যখন আমরা লিখি এমএলএ, যখন আমরা লিখি এলএলবি, যখন আমরা বলি এস এস সি সি, এরকম যখন আমরা বলি, ঠিক আছে, দেখো প্রত্যেকটা উচ্চারণ করো। এম, এ উচ্চারণ আগে হচ্ছে, এম এল এ উচ্চারণ আগে হচ্ছে, এল এল বি, এ উচ্চারণ আগে হচ্ছে, এস এস। এই সমস্ত ক্ষেত্রে এ সাউন্ড যেহেতু প্রথমে আসছে, তাই আর্টিকেলের নিয়ম অনুযায়ী যখন ভাওয়েল সাউন্ড দিয়ে কোনো সেন্টেন্স শুরু হচ্ছে, সরি ওয়ার্ড শুরু হচ্ছে, তার আগে অ্যান বসবে। সো অ্যাক্রনিমগুলো খেয়াল রাখবে, যদিও এল একটি কনসোন্যান্ট, এখানে এ হওয়া উচিত, কিন্তু এল যখন ডট দিচ্ছ তখন তুমি বলছো এল এল বি, মানে এল উচ্চারণ করে দেখো অনেকক্ষণ এ, একটু সময় এল, তাই ম্যাক্সিমাম টাইম এ ধ্বনি প্রোনাউন্স হওয়ার জন্য এখানে অ্যান ইউজ করলাম। ওকে, অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, ফাইন্ড দ্য অ্যান্টনিম ফর পারস্পিকুইটি। পারস্পিকুইটি, দেখো পারস্পিকুইটি মানে কি? পারস্পিকুইটি মানে ঝাপসা, অস্পষ্ট একটা ব্যাপার। পারস্পিকুইটি মানে ঝাপসা বা অস্পষ্ট একটা ব্যাপার। তাহলে পারস্পিকুইটির অ্যান্টোনিম কি হবে? পারপ্লেক্সিটি, ইন্টেলিজিবিলিটি, লুসিডিটি, ট্রান্সপারেন্সি। ঠিক আছে, এটা কোনটা উত্তর হবে এটা বলতে হবে। দেখো ট্রান্সপারেন্সি মানেও এর অ্যান্টোনিম খুঁজতে হবে না, পারস্পিকুইটি। হ্যাঁ, পারস্পিকুইটির অ্যান্টোনিমস হবে হচ্ছে যে পারপ্লেক্সিটি। ঠিক আছে, পারপ্লেক্সিটি মানে কি? পারপ্লেক্সিটি মানে হচ্ছে স্পষ্টতা। হ্যাঁ, সরি 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 সরি, আমি একটু ভুল বললাম ভাই আমার, আমি একটু ভুল বললাম। দাঁড়াও দাঁড়াও, পারস্পিকুইটি মানে কি? পারস্পিকুইটি মানে হচ্ছে ভাই স্পষ্টতা, স্পষ্টতা। পারস্পিকুইটি মানে স্পষ্টতা বা স্বচ্ছতা, স্পষ্টতা বা স্বচ্ছতা, পারস্পিকুইটি। তাহলে এর অ্যান্টোনিম খুঁজতে হবে।
ট্রান্সপারেন্সি মানে স্বচ্ছতা, লুসিডিটি মানেও স্বচ্ছতা, ইন্টেলিজিবিলিটি এখানে প্রয়োজন নেই। আর হচ্ছে তাহলে এগুলো সব সিনোনিম পেয়ে গেলে আরেকবার কারেক্ট করে নিচ্ছি, পারস্পিকুইটি মানে স্পষ্টতা আর কি, বা স্বচ্ছতা। তাহলে এর অ্যান্টোনিম হবে হচ্ছে পারপ্লেক্সিটি। পারপ্লেক্সিটি মানে কি? পারপ্লেক্সিটি মানে জটিলতা বা অস্পষ্টতা, এটার মানে জটিলতা বা অস্পষ্টতা। ওকে, এটা মাথায় রাখবে। সো অপশন এ ইজ দ্য রাইট আনসার হিয়ার, পারস্পিকুইটি এর অপোজিট ওয়ার্ড পারপ্লেক্সিটি। নেক্সট, ফাইন্ড দ্য সিনোনিম ফর ফ্লারিশ। ফ্লারিশ মানে কি? ফ্লারিশ মানে ক্রমান্বয়ে উন্নতি হওয়া, তাই না, বৃদ্ধিপ্রাপ্ত হওয়া। তো ফ্লারিশের সিনোনিম হবে ডিকে মানে ক্ষয়প্রাপ্ত, উইদার মানেও ক্ষয়প্রাপ্ত হওয়া, ডেট্রিওরেট মানে হচ্ছে ধস নামা, কমে যাওয়া। সো এগুলো সবই হচ্ছে অ্যান্টোনিমের ক্যাটাগরিতে পড়লো, তার মানে এটা হচ্ছে সঠিক উত্তর ব্লুজুম। ফ্লারিশ করা মানে কোনো কিছু উন্নতি হওয়া, ব্লুজুম মানে উন্নতিই হওয়া, ঠিক আছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 28, দ্যাট ইজ দ্য মিনিং অফ দ্য ফ্রেজাল ভার্ব রান ওভার। রান ওভার মানে কি? দেখো, রান ওভার মানে রান ওভার মানে কিন্তু কোনো কিছু দ্রুত পড়ে ফেলা, আবার বলছি কোনো কিছু দ্রুত পড়ে ফেলা বা কোনো কিছু দ্রুত দেখে নেওয়া, এই সমস্ত জায়গাগুলোতে আমরা রান ওভার ইউজ করি। কিন্তু এখানে রান ওভারের আরেকটা মিনিং ইউজ করা হচ্ছে। এখানে রান ওভার মানে হচ্ছে হিট, কোনো গাড়ি বা বাসের সাহায্যে হিট লাগা, টু হিট সামওয়ান আর সামথিং উইথ আ কার অর বাস। কার বা বাস বা কোনো ভেহিকলস দিয়ে যখন তুমি ক্রাশ করবে, কাউকে কাউকে হিট করবে, সেটাকে কিন্তু রান ওভার বলা হয়। তাহলে রান ওভারের দুটো মিনিং কিন্তু এখানে আমি বললাম, ঠিক আছে। তো রান ওভারের কথা যদি বলি, রানের কথা যদি বলি, তোমরা পাবো হচ্ছে রান অ্যালং। রান অ্যালং মানে কি? রান অ্যালং মানে তুমি কাউকে চলে যেতে বলছো, হ্যাঁ, তার মানে এর মানে হচ্ছে টু টেল সামওয়ান, টু টেল সামওয়ান টু গো অ্যাওয়ে, কাউকে তুমি চলে যেতে বলছো, সেই ক্ষেত্রে রান অ্যালং ইউজ করবে। যখন তুমি বলছো যে রান অ্যাক্রস, এর মানেও রান অ্যাওয়ে, রান অ্যাওয়ে, রান অ্যাওয়ে মানে পালিয়ে যাওয়া বা টু লিভ দ্য প্লেস, টু লিভ, টু লিভ দ্য প্লেস হয়, টু লিভ দ্য প্লেস। কি বলতে, রান অ্যাক্রস, রান অ্যাক্রস হচ্ছে কাম অ্যাক্রসের একটু একটু সিমিলার। হ্যাঁ, রান অ্যাক্রস মানে রান অ্যাক্রস মানে কি? রান অ্যাক্রস মানে আনএক্সপেক্টেড কারোর সাথে মিট হওয়া, হ্যাঁ, অর্থাৎ টু মিট, টু মিট অর ফাইন্ড, টু মিট অর ফাইন্ড আনএক্সপেক্টেডলি, অপ্রত্যাশিতভাবে কারোর সঙ্গে দেখা হওয়া বা আনএক্সপেক্টেডলি আর কি, আনএক্সপেক্টেডলি। ওকে, বেশ, এটা জড়িয়ে যায় আমার মুখে। আচ্ছা, গেল। তাহলে এখানে রান ওভার হবে, রান ওভার মানে টু ক্রাশ বাই আ ভেহিকল। ওকে, চলো কোয়েশ্চেন নাম্বার 29, দ্যাট ইজ বলছে চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়ম টু টেক আ লিপ ইন দ্য ডার্ক। আচ্ছা, টু টেক আ লিপ ইন দ্য ডার্ক এর সঠিক মানে খুঁজে বের করতে হবে। টু টেক আ লিপ ইন দ্য ডার্ক, দেখো লিপ মানে লাফানো, ইন দ্য ডার্ক মানে অন্ধকারে। তুমি যদি টু টেক আ লিপ ইন দ্য ডার্ক, আগে ভালো করে বোঝা, ইডিয়ম পড়ার মানেই হচ্ছে বোঝার চেষ্টা করা যে কি বলতে চাইলো, কারণ আলটিমেটলি তো ইডিয়মসই তো না, এর মাধ্যমে কোনো হিডেন, এগুলো সব হচ্ছে ফিগারেটিভ ইউজ হয়। ইডিয়ম মানেই হচ্ছে কিছু ফিগারেটিভ সেন্সে কথা বলা হচ্ছে, তাই না? তো টু টেক আ লিপ ইন দ্য ডার্ক, অন্ধকারে ঝাঁপ দিচ্ছ তুমি। অন্ধকারে ঝাঁপ দেওয়ার মানে কি? অন্ধকারের ঝাঁপ দেওয়ার মানে হচ্ছে টু টেক আ আননোন রিস্ক, তুমি আননোন রিস্ককে নিচ্ছ। অন্ধকারে ঝাঁপ দেবে, সেখানে তো ভালোও থাকতে পারে আবার খারাপও থাকতে পারে। দেখা গেল যেখানে ঝাঁপ দিচ্ছ এখানে কাটা বিছানো রয়েছে, তাহলে তো বিপদ হয়ে গেল। তাহলে টু টেক এ লিপ ইন দ্য ডার্ক মানে টু টেক আননোন রিস্ক, দ্যাটস অল। লাস্ট কোয়েশ্চেন, দ্যাট ইজ শি রোট দ্য লেটার অ্যান্ড পোস্টেড ইট, এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে। শুনে রাখো, ভয়েস চেঞ্জ করতে গেলে একটা সেন্টেন্সে যতগুলো প্রিন্সিপাল ভার্ব আছে ততগুলো প্রিন্সিপাল ভার্বেরই কিন্তু ভয়েস চেঞ্জ করতে হবে, এটাই নিয়ম। তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ যে এখানে একটা প্রিন্সিপাল ভার্ব রয়েছে, এখানে একটা প্রিন্সিপাল ভার্ব রয়েছে, দুটোকেই প্যাসিভ করতে হবে। তাহলে দেখো তো এই দুটোকে প্যাসিভ কোথায় করা আছে? এখানে রোট, রোটই রয়েছে, এটা উত্তর নয়।
এখানে পোস্টেড আছে, রিটেন আছে। হ্যাঁ, শি পোস্টেড দ্য লেটার রিটেন বাই হার। হ্যাঁ, শি পোস্টেড দ্য লেটার, কিন্তু এখানে বলছো শি পোস্টেড, কিন্তু এখানে পোস্টেড করলে এখানে ভার্ব কোথায় গেল? অক্সিলিয়ারি ভার্ব ছাড়া তো এটা করতে পারবে না, না? কারণ প্যাসিভ মানে কি? প্যাসিভ ভয়েস মানেই হচ্ছে, প্যাসিভ ভয়েস মানে হচ্ছে যে বি ভার্বের সাথে V3 থাকতে হবে। সেটা খোঁজো, এখানে পেলে না কিন্তু, না হলে এই সেন্সটাও ঠিক ছিল। ঠিক আছে, কিন্তু ঠিক ছিল বলতে সিম্পল সেন্টেন্স করা যদিও। আচ্ছা, অ্যান্ড কে ডিলিট করা যাবে না। তারপরে দেখো, দ্য লেটার ওয়াজ রিটেন অ্যান্ড ওয়াজ পোস্টেড। হ্যাঁ দেখো, ওয়াজ দুবার দেওয়ার দরকার নেই, অ্যান্ড মানেই এই ওয়াজ কমন আছে, অ্যান্ড মানেই ওয়াজ কমন আছে, সো এটা উত্তর নয়, এটা উত্তর নয়। অপশন ডি উত্তর, দ্য লেটার ওয়াজ রিটেন অ্যান্ড পোস্টেড বাই হার, এটা সঠিক। অ্যান্ড মানেই এই ওয়াজ কমন আছে, তাই না? সেখানে পরের জন্য আবার পোস্টেডের আগে ওয়াজ দেওয়ার দরকার নেই, সো অপশন ডি ইজ দ্য রাইট আনসার। তো মোটামুটি এর সাথে তোমাদের শেষ হয়ে গেল 30টি কোয়েশ্চেন। এরকম প্র্যাকটিস সেট আরও চলতে থাকবে যদি তোমরা উৎসাহ দাও তো। ওকে, আবার বলে দিচ্ছি, রেগুলার ক্লাস হবে রেগুলার বেসিসে, সেটা আমি জানিয়ে দেবো। সো কেমন লাগলো ক্লাস আজকের অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। তাহলে এখানে শেষ করছি, ভালো থেকো সবাই।